পড়ছিলাম আমার কাছে তুমি অন্যরকম, কলমে সানা শেখ, পর্ব সংখ্যা ৮। কোথায় কোথায় যেন ছুঁয়েছিলাম, কতবার ছুঁয়েছিলাম মনে আছে তোর? তখন ছোট আর অবুঝ ছিলাম বলে। এখন ছুঁতে আয়, তোর হাত ভেঙে তোরই পিছন দিয়ে ভরে দেব। আদিল শয়তানের মতো হাসতে হাসতে এগোলো প্রার্থনার দিকে। কাছাকাছি আসতেই প্রার্থনা থুথু ছুঁড়ে মারলো আদিলের মুখে। প্রার্থনার এমন কাজে থ হয়ে দাঁড়িয়ে গেল আদিল। রাগে শক্ত হয়ে এলো তার চোয়াল। দ্রুত মুখ মুছে কিছু বলতে নিতেই তার মেইন পয়েন্টে লাথি মেরে বসলো প্রার্থনা। আকস্মিক হামলায় কুঁজো হয়ে গেল আদিল। ব্যথায় মৃদু আর্তনাদ বেরিয়ে এসেছে তার মুখ থেকে। প্রার্থনার আগে কাঁপতে কাঁপতে বলল, তুই রুম থেকে বের হবি নাকি বাড়ির সবাইকে আমি ডাকবো? আদিল নিজেকে সামলে সোজা হয়ে দাঁড়ালো। তার চেহারা লাল হয়ে উঠেছে। চোয়াল শক্ত করে বলল, ডাক। ডেকে কি বলিস আমিও শুনি। আমি কিন্তু সত্যি সত্যিই ডাকবো। ডাক। আমি নিষেধ করেছি? ডেকে কি বলবি? তোর এখানে ওখানে সেখানে আমি গভীরভাবে ছুঁয়েছিলাম সেটা বলবি? নাকি কথা শেষ না করেই থেমে গেল আদিল। প্রার্থনার রাগে অগ্নিশর্মা হয়ে তাকিয়ে রইল আদিলের মুখের দিকে। রাগের কারণে তার শরীর থরথর করে কাঁপতে শুরু করেছে। কিছু কথা, কিছু ঘটনা থাকে যেগুলো কখনো কাউকে বলা যায় না, মুখে উচ্চারণও করা যায় না। আদিল প্রার্থনার দাদার ছোট ভাইয়ের বড় ছেলের ছেলে, পাশাপাশি তাদের বাড়ি। ছোটবেলায় নিয়মিত এই বাড়িতে যাতায়াত ছিল আদিলের। 4 বছর বয়সে নিজের মাকে হারানোর পর সকলের আদরেই বড় হতে থাকে প্রার্থনা। মা না থাকায় তার কপালে সকলের আদর ভালোবাসা একটু বেশিই যুক্ত। তখন তার বয়স 5 বছর আর আদিলের 14। আদরের নাম করে ছোট প্রার্থনার স্পর্শকাতর স্থানে গভীরভাবেই ছুঁয়ে দিত আদিল। অবুঝ প্রার্থনা বসত না সেই ছোঁয়া, আদর নাকি অন্য কিছু। প্রায় সময় এই ব্যাপারটা ঘটতো তার সঙ্গে। আদিল প্রায় সময় তাকে কোলে করে নিজের বাড়িতে নিয়ে যেত। বাড়ির কেউ আদিলকে কখনো বাধা দিত না। তারা তো আর বুঝতে পারেনি এই ছেলের মনের ভেতর কি রয়েছে। তারা তো ভাবতো রোহানার সায়নের মতো আদিলও প্রার্থনাকে ছোট বোন মনে করেই ভালোবাসে, আদর করে। আস্তে আস্তে প্রার্থনা উপলব্ধি করলো তার সঙ্গে অস্বাভাবিক কিছু ঘটছে। আদিলের ছোঁয়া তার ভালো লাগছে না। এই ছোঁয়ায় স্বাভাবিক আদর নয়, অন্য কিছু রয়েছে। রোহান, সায়ন বা অন্য কেউ কখনো তাকে কোলে নেয়, আদর করে, তখন তো তার এমন লাগে না। শুধু আদিলের ছোঁয়াই এমন লাগে। তাছাড়া আদিল তাকে যেভাবে ছোঁয় আর যেখানে যেখানে ছোঁয়, অন্য কেউ তো সেভাবে ছোঁয় না। প্রার্থনা আদিলের সঙ্গে দূরত্ব তৈরি করে। আদিল বাড়িতে এলে সে আর আদিলের কাছে যেত না। আদিল তাকে কাছে ডাকলেও যেত না। আদিল তাকে ধরার জন্য এগিয়ে এলে সে পালিয়ে যেত। বড় হতে হতে প্রার্থনা বুঝতে পারে তার সঙ্গে কি ঘটতো তখন। নিজের শরীরের প্রতি ঘৃণা জন্মে গিয়েছিল তার। বলা যায় ট্রমার মধ্যে চলে গিয়েছিল সে। সেসব হতে বের হতে তাকে নিজের সঙ্গে নিজেরই যুদ্ধ করতে হয়েছে। না সে কাউকে বলতে পেরেছে, আর না তো কেউ কিছু বুঝতে পেরেছে কখনো। তখন থেকে সে নরম সরম প্রার্থনা হারিয়ে গেছে। ক্লাস 7-এ একবার এক ছেলে তার ডান কাঁধ চেপে ধরেছিল। প্রার্থনা সেই ছেলের ওই হাতের মধ্যে চুলের কাঁটা খুলে ঢুকিয়ে দিয়েছিল। একদম এফোর ওফর হয়ে গিয়েছিল কাঁটাটা। সেই ঘটনা নিয়ে অনেক ঝামেলা হয়েছিল। তার নামে মামলা পর্যন্ত করতে চেয়েছিল ছেলেটার পরিবার। প্রার্থনার বাপ ভাইও তো কম নয়। তারা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে উল্টো তাদেরই হুমকি দিয়েছিল। অনেক কাহিনীর পর সব কিছু মিটমাট হয়। ছেলেটাই মাপ চায় প্রার্থনার কাছে। ওই ছেলেকে স্কুল থেকেও বের করে দেওয়া হয়েছিল। আদিল যে শুধু প্রার্থনার সঙ্গে এমন করেছে ব্যাপারটা তা নয়। আদিল আরও অনেকের সঙ্গেই এমন করেছে। প্রার্থনা নিজেই সেসবের সাক্ষী। আদিলের চাচাতো বোন আছে একটা, নাম আলিয়া। তার সঙ্গে আদিলের প্রেমের সম্পর্ক ছিল। বাড়ির কেউ জানতো না এই সম্পর্কের কথা। আলিয়ার সঙ্গে আদিল ফিজিক্যালও হয়েছে। আলিয়াকে বিয়ে দেওয়ার জন্য যখন বাড়িতে আলোচনা শুরু হয়, তখনই সে আদিলকে বলে বাড়িতে তাদের সম্পর্কের কথা জানাতে। কিন্তু আদিল তখন নিজের আসল রূপে আসে। সে জানায় সে তাকে বিয়ে করবে না। আলিয়া চাইলে বাড়িতে তাদের সম্পর্কের কথা জানাতে পারে, কিন্তু ভেবেচিন্তেই যেন জানায়। আদিল কখনোই স্বীকার করবে না আলিয়ার সঙ্গে তার সম্পর্ক আছে। আর আলিয়া যে প্রমাণ করবে আদিলের সঙ্গে তার সম্পর্ক আছে, তেমন কোনো প্রমাণই নেই। আদিল রাখিয়েনি। আলিয়া যদি সত্যিটা বাড়িতে বলে দেয়, তবে আদিল তো স্বীকার করবেই না। উল্টো বলবে আলিয়ার অন্য ছেলের সঙ্গে সম্পর্ক ছিল, তার সঙ্গে শুয়েছে। এখন সেই ছেলে বিয়ে করতে চাইছে না বলে তার ঘাড়ে চাপতে চাইছে। আলিয়ার চাপা গায়ের রং নিয়েও খোঁটা দেয়। তার মতো সুদর্শন এক পুরুষ যে আলিয়ার সঙ্গে এতগুলো দিনে কথা বলেছে, শুয়েছে, এটাই তো অনেক। সে তার স্ত্রী হতে চাইছে কিভাবে? তার রুচি এতটাও খারাপ নয় যে সে আলিয়াকে বিয়ে করবে। এই ঘটনার পর আলিয়া সুসাইড করতে নিয়েছিল। হিতাহিত জ্ঞান হারিয়ে ফ্যানের সঙ্গে ওড়না ঝুলিয়ে যখন সে ঝুলবে, সেই মুহূর্তে বাড়ির ছাদের ওপর থাকা প্রার্থনা ঘটনাটা দেখে ফেলে।
সে চিৎকার শুরু করে ছাদের উপর থেকে। তার চিৎকার শুনে হকচকিয়ে যায় আলিয়া। বেচারির বুকের ভেতর এমন ঝড় বইছিল যে সে জানালা লাগাতেও ফুলে গিয়েছিল। প্রার্থনা দৌড়ে ছাদ থেকে নেমে আলিয়াদের বাড়িতে যায়। প্রথমে চিৎকার করতে আর তারপর এভাবে দৌড়াতে দেখে তার বাড়ির প্রায় সবাই ওর পেছন পেছন আলিয়াদের বাড়িতে চলে যায়। ঘাবড়ে গিয়ে গলা থেকে ওড়না খুলে ফ্যান থেকেও খুলে ফেলেছিল আলিয়া। প্রার্থনা বাড়ির সবাইকে বলে দেবে ভেবে সে ভয়ে থরথর করে কাঁপছিল। কি করবে বা বলবে তার মাথা কাজ করছিল না। মরতে গিয়েও মরতে পারল না। বাড়ির সবাই যদি জানতে পেরে যায় যে সে ফাঁস লাগাতে নিয়েছিল তখন কি হবে? কি বলবে সবাইকে? মরে গেলে কারো কোনো প্রশ্নের উত্তর দিতে হতো না, কিন্তু এখন তো বেঁচে আছে। প্রার্থনা দৌড়ে আলিয়ার রুমের সামনে আসতে দেখে আলিয়া আতঙ্কিত মুখে দরজার সামনে দাঁড়িয়ে আছে। তখন প্রার্থনার পেছনে দুই বাড়ির মানুষ। প্রার্থনা কিছু বুঝে ওঠার আগেই আলিয়া তাকে টেনে রুমের ভেতর নিয়ে দরজা লাগিয়ে দেয়। প্রার্থনার ভয়ার্ত কণ্ঠে এমন করার কারণ জিজ্ঞেস করতেই আলিয়া তাকে জাপটে ধরে গুমড়ে কেঁদে ওঠে। রুমের বাইরে থেকে সবাই দরজা ধাক্কাতে ধাক্কাতে জিজ্ঞেস করতে থাকে কি হয়েছে। আলিয়া কোনো রকমে নিজের কান্না গেলে প্রার্থনাকে বলে সবাইকে চলে যেতে বলতে। প্রার্থনা ফ্যানের দিকে তাকিয়ে দেখে ওড়নাটা ঝোলানো নেই। সে নিজেকে ধাতস্থ করে তারপর গলার আওয়াজ বাড়িয়ে সবাইকে বলে চলে যেতে। জানায় তেমন কিছু হয়নি। সবাই যাওয়ার পর কাঁদতে কাঁদতে সব কিছু খুলে বলে আলিয়া। প্রার্থনাকে কসম খাওয়ায় যে সে কোনোদিন কাউকে এই ঘটনা বলতে পারবে না। প্রার্থনা কসম খেয়েছিল, আজ পর্যন্ত কাউকে বলেনি এই ঘটনা। সেদিনের পর থেকে আদিলের প্রতি আরও ঘৃণা বেড়ে যায় তার মনে। সে আলিয়াকে বুঝিয়েছিল, এভাবে জীবনটাকে শেষ করতে নিষেধ করেছিল। মন থেকে আল্লাহর কাছে মাপ চেয়ে তওবা করে নতুনভাবে জীবন শুরু করার পরামর্শ দিয়েছিল। বছরখানেক আগে পরিবারের পছন্দে বিয়ে করে নিয়েছে আলিয়া। সে এখন ভীষণ সুখে আছে। তার স্বামী তাকে চোখে হারায়। বাবার বাড়িতে খুব কমই আসে সে। এলেও স্বামীর সঙ্গে আসে, আবার তার সঙ্গেই চলে যায়। কিছুদিন পর ছেলে হবে তাদের। প্রার্থনা খুব ভালো করে বুঝতে পারছে আদিল বুঝে গেছে সে সত্যিটা কখনোই কাউকে বলতে পারবে না। তাই তার ভেতরে কোনো ডর ভয় কাজ করছে না, বরং বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে। সে রাগে অগ্নিশর্মা হয়ে শক্ত করে দুই হাত মুঠো পাকিয়ে বলল, তুই এই রুম আর বাড়ি থেকে ভালোই ভালো বের হবি কিনা বল। আদিল জেদ ধরে বলল, হব না, আমি তো তোকেই বিয়ে করব, সেটা একদিনের জন্য হলেও। প্রার্থনা আবারও থুতে ছুঁড়ে মারল আদিলের মুখে। আদিল তার দিকে এক কদম এগোতেই সে পিছিয়ে গিয়ে আতঙ্কিত কণ্ঠে চিৎকার করে ভাইকে ডাকতে শুরু করলো। তার হঠাৎ চিৎকারে কিছুটা ঘাবড়ালো আদিল। রোহান রুমের বাইরেই কিছুটা দূরে দাঁড়িয়েছিল। বোনের এমন চিৎকার শুনে ছুটে এসেছে সে। আদিল দ্রুত নিজের মুখ মুছে নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করলো। সে নিজের পরিবার আর আশেপাশের মানুষের সামনে এমন ইমেজ তৈরি করে রেখেছে যে কেউ তার ব্যাপারে মন্দ কিছু ভাবতেই পারবে না। সকলের কাছে সে দুধে ধোয়া তুলসী পাতা। রোহান বোনকে ধরে উদ্বিগ্ন হয়ে বলল, কি হয়েছে, এমন করছিস কেন? বলতে বলতে আদিলের দিকে তাকালো। আদিল দৃষ্টি লুকানোর জন্য এদিক ওদিক তাকাতে লাগলো। প্রার্থনা কম্পিত স্বরে বলল, ওকে বের হতে বলো এ বাড়ি থেকে। কি হয়েছে বল আমাকে, আগে ওকে বের হতে বলো। আদিল নিজে থেকে বেরিয়ে গেল। রোহান প্রার্থনাকে বিছানায় বসিয়ে পানি খাওয়ালো, তারপর এলোমেলো চুলগুলো ঠিক করে দিল। প্রার্থনা কিছুটা ধাতস্থ হতেই আদুরে গলায় বলল, কি হয়েছে পাখি, এত ভয় পেয়েছিস কেন? প্রার্থনা ভাইয়ের কোমর জড়িয়ে ধরে ফুপিয়ে উঠল। কাঁদতে কাঁদতে বলল, ও আদিলকে বিয়ে করব না আমি। ওকে বিয়ে করার জন্য যদি তোমরা আমাকে জোর করো তবে আমি আত্মহত্যা করব। বোনের কথা শুনে শকড রোহান। তার বোন কি বলছে এসব? বোনের হাত আলগা করে তার সামনে হাঁটু মুড়ে বসল। অশ্রু ভেজা মুখ দুই হাতের আজলায় নিয়ে দরদ ভরা কণ্ঠে বলল, এমন কথা কেন বলছিস কলিজা? তোর কিছু হয়ে গেলে আমি আর আব্বু কিভাবে থাকবো? তাহলে বলো, আদিলের সঙ্গে বিয়ে দেবে না আমাকে? তুই কেন আদিলকে বিয়ে করতে চাইছিস না? কিছু করেছো? প্রার্থনা বলল না কিছু, শুধু কাঁদতে লাগলো। সোনা বল, কি করেছে আদিল? কিছু করেনি, আমি ওকে বিয়ে করব না। তোমরা যদি আমাকে জোর করো আমি সত্যি সত্যিই মরে যাব। জোর করবে কেন? আজ পর্যন্ত কোনো সিদ্ধান্ত কি জোর করে তোর উপর চাপিয়ে দিয়েছি আমরা? শান্ত হ। তুই যখন চাইছিস না তখন এই বিয়ে হবে না। সত্যি? হ্যাঁ। প্রার্থনা শান্ত হলো বেশ কিছুক্ষণ পর। রোহান আর কিছু জিজ্ঞেস করেনি প্রার্থনাকে। প্রার্থনা নিজে থেকে যখন বলছে না তখন সেও আর জোর করলো না জানার জন্য। তার বোন যখন আদিলকে বিয়ে করতে চাইছে না তখন এর পেছনে নিশ্চয়ই বড় কোনো কারণ আছে। কারণ কখনোই কোনো বিষয় নিয়ে এমন করে না প্রার্থনা। প্রার্থনা যথেষ্ট বুঝদার মেয়ে, অকারণে কোনো কিছু নিয়ে জেদ করার মেয়ে সে নয়। রোহান চলে যাওয়ার পর ঝিম ধরে বসে রইল প্রার্থনা। গভীরভাবে ভাবলো অনেক কিছু, তারপর নিজের ফোন হাতে নিল। আজ প্রথমবারের মতন ডায়াল করলো অন্তরের নাম্বারে। একবার রিং বেজে কেটে গেল কল।
দ্বিতীয়বার কল করার পর রিসিভ হলো। ওপাশ থেকে ভেসে এলো অন্তরের ঘুম জড়ানো ভারী গলার আওয়াজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি করছেন? ছুটির দিন, কাজকর্ম নেই, তাই ঘুমাচ্ছিলাম। আপনি ভালোবাসেন আমায়? প্রার্থনার এমন কথায় অবাক হয়েছে বোধহয় অন্তর, তাই তো চুপ করে আছে। প্রার্থনা অধৈর্য কণ্ঠে বলল, কথা বলতে বলতে ঘুমিয়ে গেলেন নাকি? না, ঘুমাইনি। কি যেন বললেন? আপনি সত্যি সত্যি ভালোবাসেন আমায়? কোনো সন্দেহ? মাঙ্গের নাতি, তুই সত্যি সত্যি ভালোবাসিস কিনা সেটা জিজ্ঞেস করেছি। সোজা কথায় উত্তর দে। ভালোবাসিস আমায়? আমাকে নিয়ে সিরিয়াস তুই? হ্যাঁ, অবশ্যই। আমি অবশ্যই তোমাকে ভালোবাসি। আর তোমাকে নিয়ে সিরিয়াসও। তাহলে আপনার বাবা মাকে নিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে আসুন আমার বাড়িতে। হ্যাঁ? কানে তুলো গুজে রেখেছেন নাকি? না না, বুঝতে পেরেছি তোমার কথা। কবে আসবো? আজকেই আসুন। আজকে তো সম্ভব না। কেন? আম্মু আব্বু তো খালামণির বাসায় গেছে, আসতে আসতে রাত হবে। তাহলে কবে আসবেন? আগামীকাল আসি। আচ্ছা। কি হয়েছে? তোমার গলার আওয়াজ এমন শোনাচ্ছে কেন? আর এত রেগে আছো কেন? পরে বলবো, রাখলাম। আগামীকাল কিন্তু আসবেন। আর যেভাবেই হোক আমার বাড়ির সবাইকে রাজি করাবেন। যদি না আসেন আর আমার বাড়ির সবাইকে রাজি করাতে না পারেন, তবে জীবনও আর কোনোদিন আমাকে কল বা মেসেজ করবেন না। আচ্ছা, ভালো থাকবেন। তুমিও ভালো থেকো। আর কোনো প্রকার টেনশন করো না। আমি অবশ্যই আগামীকাল আসবো। আচ্ছা। কল কেটে গেল। অন্তর ফোন রেখে শোয়া থেকে উঠে বসলো। সঙ্গে সঙ্গেই এলোমেলো চুলগুলো কপালের উপর আছড়ে পড়ল। তার সাধের ঘুমের 12টা বেজে গেল প্রেয়সীর কলে। তবে কপালে চিন্তার গাঢ় ভাঁজও পড়ল। কি হয়েছে তার প্রেয়সীর? যেই প্রার্থনা তার ভালোবাসাকে গুরুত্বই দেয় না, ভালোবাসার কথা বললে হেসে উড়িয়ে দেয়, নয়তো কল কেটে ফোন বন্ধ করে রাখে, সে হঠাৎ কল করে বিয়ের প্রস্তাব নিয়ে যেতে বলল কেন? কিছু কি ঘটেছে? বিছানা ছেড়ে নেমে দাঁড়ালো অন্তর। এখন আর ঘুম আসবে না তার। জিমে করা সুঠাম দেহ, উদম, পরনে ধূসর রঙের ট্রাউজার, এলোমেলো চুল, রুমের জানালার দরজা সব বন্ধ। জানালার পর্দা গলে বাইরের মৃদু আলো প্রবেশ করেছে রুমে। এসির মৃদু আওয়াজ ব্যতীত কোনো আওয়াজ নেই রুমে। তার শ্বাস নেওয়ার শব্দও হচ্ছে না। প্রথমে সে ফ্রেশ হলো, তারপর রুম থেকে বের হলো। সে ছাড়া বাড়িতে কেউ নেই। তাকে ধরে বেঁধে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল, তবে শেষ পর্যন্ত কেউ নিতে পারেনি। পুরো বাড়ি শুনশান, অন্ধকারে ডুবে আছে প্রায়। ড্রয়িং রুমের দেয়াল ঘড়ির টিকটিক আওয়াজও অনেক জোরে শোনাচ্ছে। ড্রয়িং রুমের লাইট জ্বালিয়ে রান্নাঘরের দিকে এগোলো কফি বানানোর জন্য। কফি না খেলে মাথা হালকা হবে না। হঠাৎ ঘুম থেকে ওঠার কারণে মাথা ধরে গেছে। প্রার্থনার কথা ভাবতে ভাবতে তার ওষ্ঠজোড়া প্রসারিত হলো। সসপ্যানে পানি নিয়ে চুলায় বসিয়ে সুর তুলে গেয়ে উঠল। বাবার ডাক শুনে রুম থেকে বেরিয়ে নিচে নেমে এলো প্রার্থনা। ড্রয়িং রুমে আদিলের বাড়ির কেউ নেই। তার বাড়ির সবাই সোফায় বসে আছে। মেয়েকে নিজের পাশে বসালেন বায়েজিৎ সরকার। মাথায় হাত বুলিয়ে আদরে গলায় বললেন, আদিলকে কেন বিয়ে করতে চাইছো না? প্রার্থনা বাবার মুখের দিকে তাকিয়ে বলল, আমি ওকে বিয়ে করব না। অন্য যেখানে বিয়ে দেবে সেখানেই করব, শুধু ওকেই করব না। না করার কারণটা কি? আদিল যথেষ্ট ভালো ছেলে, ওদের অবস্থাও আলহামদুলিল্লাহ ভালো। আদিল তোকে ভালো রাখবে। তাছাড়া আদিলের সঙ্গে বিয়ে হলে তুই আমাদের কাছেই থাকতে পারবি সারা জীবন। ভরা বিলের মতো টইটুম্বুর চোখ জোড়া নিয়ে ভাইয়ের দিকে তাকালো প্রার্থনা। রোহান অসহায়ের মতো তাকিয়ে রইল বোনের দিকে। সে বাবাকে বোঝানোর অনেক চেষ্টা করেছে, কিন্তু বাইজিৎ সরকার কিছুতেই বুঝতে চাইছেন না। তিনি বুঝতে পারছেন না আদিলকে বিয়ে না করার কারণটা কি। আদিল ভালো ছেলে, দেখতেও সুদর্শন, ওদের অবস্থাও ভালো। তাছাড়া আদিলও বড় জব করে, মাস গেলে মোটা অঙ্কের স্যালারি পায়। এমন একটা ছেলেকে বিয়ে না করার উপযুক্ত একটা কারণ তো দেখাতে হবে। তাছাড়া আদিলের সঙ্গে বিয়ে হলে তিনি নিশ্চিন্ত থাকতে পারবেন তার মা মরামি তো ভালো আছে, সারা জীবন ভাইদের কাছে থাকতে পারবে, বিপদে আপদে ভাইদের পাশে পাবে। প্রার্থনা সায়নের দিকে তাকালো টলটলে চোখে। মেয়েটা বাপ ভাইয়ের সামনে যতই আহ্লাদি হোক না কেন, তার চোখে খুব একটা পানি দেখেনি এ বাড়ির মানুষ। সে শক্ত মনের মানুষ, সহজে কাঁদে না। বড় হওয়ার পর তার চোখে পানি দেখেইনি কেউ। সায়ন কাকার দিকে তাকিয়ে বলে, কাকা বাদ দাও না। প্রার্থনা যখন আদিলকে বিয়ে করতে চাইছে না, তখন এই বিষয়ে আর কিছু বলো না ওকে। আদিলের চেয়ে ভালো ছেলে এই দুনিয়ায় নেই নাকি? আমরা আদিলের চেয়েও ভালো ছেলে খুঁজে বের করব আমাদের ছোট বুড়ির জন্য। বাইজিৎ সরকার ভাতিজার দিকে তাকিয়ে বললেন, আদিলকে বিয়ে করলে সমস্যা কোথায়? ওর মতন ভালো ছেলে আজকাল পাওয়া যায়। বিল্লাল সরকার বলেন, আদিলের যদি কোনো দোষ টোষ থাকে তাহলে বলুক। শুধু শুধু কেন বিয়ে করব না বলে এভাবে জেদ করছে? যদি ওর নিজের কোনো সমস্যা থাকে তাহলে সেটাও বলুক। আমাদের কাছে, তোদের কাছে যদি বলতে না পারে তাহলে নীতি আছে, মা আছে, তাদের কাছে বলুক। প্রার্থনা কাকার দিকে তাকিয়ে বলো, তুমি যা ভাবছো এমন কিছু নেই। আদিল ছাড়া অন্য যার সঙ্গে বিয়ে দেবে তাকে বিয়ে করে নেব, এক কথায়।
এমন কোনো কারণ যখন নেই তখন শুধু শুধু কেন এভাবে বেঁকে বসে আছিস? আমি ওই আদিলকে বিয়ে করব না। বলছি তো অন্য যার সঙ্গে বিয়ে দেবে তাকেই বিয়ে করে নেব এক কথায়।